রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতারা ভিডিও বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। দেশের আলামত ভালো না। উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল, নানান দিক থেকে নানান সন্দেহ সংশয়। এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দায় পড়েছে। সরকারের দুর্বলতা, মিসম্যানেজমেন্ট স্পষ্ট হয়েছে। সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে, যার ফলে মিডিয়াতে অনেকগুলো স্টোরি দেখলাম তৌকির সাগরকে নিয়ে। ওই যে পাইলট তৌকির সাগর, ওনার মৃত্যুটা নিয়ে অনেকে আফসোস করতেছে, বলতেছে যে উনি তো বাঁচতে পারতো। হ্যাঁ, উনি প্লেনটা ক্র্যাশ হওয়ার 10 সেকেন্ড আগে যদি সুইচটা টিপা যায় তাহলে তো বাইচা যায়। আমার যেটা মনে হয় উনি নার্ভাস হয়ে গেছিল। আর বাইচা থাকলে কি হতো বলেন তো আমাকে। আপনারা তো ভাববেন যে এরকম সরাসরি ধরনের কথা বলা, যে বাংলাদেশে ভাঙ্গারি মার্কা বিমান নিয়ে কেন এই প্রশিক্ষণ দিতে হবে, কিন্তু এই কথা তো চারদিক থেকে উঠছে না। সবার বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা জিনিস, সেটা হচ্ছে জাস্টিস। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আসলে ঘটনার প্রেক্ষাপটে যেতে হলে আমি গতকালকে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনার পেছনে মূল খলনায়ক তারা। এই অকেজো লক্কর ঝক্কর লোহার বিমানগুলো, যেগুলো সারা পৃথিবীর উন্নত বিশ্বে, পাশের দেশ ভারতেও, ইভেন মিয়ানমারেও বিলুপ্ত প্রায় একটা যুদ্ধ বিমান, সেইটা কেন বাংলাদেশ ক্রয় করছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতারা ভিডিও বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিমান দুর্ঘটনায় আমাদের অসংখ্য শিক্ষার্থী নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা হসপিটালে কাতরাচ্ছে আমরা তাদের সুস্থতা কামনা করছি। তাদের স্মরণের জন্য আমরা দোয়া করব। আমরা কালো পতাকা নিয়ে আমরা শোক মিছিল করব। চাঁদপুরের এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোক মিছিল করতে চাই কালো ব্যাজ ধারণ করে। আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি, এবং এরপরে এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা সবার উদ্দেশ্যে কথা বলবো। আপনারা তো ভাববেন যে এরকম সরাসরি ধরনের কথা বলা, যে বাংলাদেশে ভাঙ্গারি মার্কা বিমান নিয়ে কেন এই প্রশিক্ষণ দিতে হবে, কিন্তু এই কথা তো চারদিক থেকে উঠছে না। সবাই তো এই কথাটাই বলছে। আমরা যে তথ্যাদিগুলো আমাদের সামনে পাচ্ছি, সেই তথ্যাদিগুলো কিন্তু অনেকটা এগুলোই মিন করে যে এই বিমানগুলো কবে এসছে, কি এসছে। দেখেন, আমার সামনে দ্য ডেইলি স্টারের একটা নিউজ আছে। ডেইলি স্টারের নিউজটিতে বলা হচ্ছে, গভর্নমেন্ট টু পারচেজ 16 ফাইটার্স ফ্রম 93.6 মিলিয়ন। 93.6 মিলিয়ন দিয়ে 6টি ফাইটার কেনা হয়েছিল। যে ফাইটারটি উত্তরায় মাইলস্টোন স্কুলের সামনে ধসে পড়ে, সেই ফাইটার গুলোর সময় 16টা ফাইটার কেনা হয়েছে, আমাদের দুটাই আপনার বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশের 4 জন বিমান বাহিনীর, হয়তো তারা ভবিষ্যতে অনেক উপরে যেতেন, সেই মানুষগুলোর প্রাণ গিয়েছে। এবং সেই তথ্যগুলো ঘাটলে আমরা যা দেখতে পাই তা হচ্ছে 16টি বিমানের 4টাই দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। মোর্শেদ, তাহমিদ, দীপু এবং সবশেষ তৌফিক ফ্লাইটে যারা ছিলেন, যারা পাইলট ছিলেন। বাকি 12 বিমান কারো মাথায় পড়ার আগে এগুলো ভাঙ্গারির কাছে পাঠানো।
চায়না এই বিমানগুলো কিন্তু আপনার তারা ইতিমধ্যে তারা অবসরে পাঠিয়েছে। তারা এই সিরিজের যত বিমান তারা এখন চতুর্থ পঞ্চম জেনারেশনের বিমান নিয়ে আছে। বলা হচ্ছে বাংলাদেশের সব সরকারই কিন্তু এইসব মার্কা বিমান তারা মেনটেন করেছে। এটা খালেদা জিয়া সরকার বলেন, শেখ হাসিনা সরকার বলেন, ইভেন এবার এসে এই ডক্টর ইউনূস সরকারও। জানা যায়, বোঝা যায় বিমানগুলো দুর্ঘটনায় পড়ছে, এদের মধ্যে নানান রকম প্রবলেম আছে, তারপর এই বিমানগুলোর উপর ভরসা রেখেছে। বিমান এর আগে যে আমি বললাম ডেইলি স্টারের যে নিউজটা, সেই নিউজটা অনেক পুরনো একটি নিউজ। ডেইলি স্টারের নিউজটি 2006 সালের নিউজ। বেগম খালেদা জিয়া কিনেছেন বলতে চাইলে এটা ভুল হবে, আমি যেটা বললাম যে হ্যাঁ বেগম খালেদা জিয়া কিনেছেন, কিন্তু তারপর ওই ধারাবাহিকতা ছিল শেখ হাসিনা সরকার পর্যন্ত। মূল ফ্যাক্টটা হলো যে বিমানগুলো কেনা, বিমান দুর্ঘটনা হয়েছে ওই বিমান বেগম খালেদা জিয়া কিনেছেন। 2004-5 সালে চীনের সাথে চুক্তি হয়েছে, 2006 সালে বিমান এসেছে। প্রতিটি বিমানের দাম পড়েছে $5.85 মিলিয়ন। 1966 মডেলের এই বিমান তখন মাগনা দিলেও কেউ নিত না, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তখন বেগম খালেদা জিয়া এটা অ্যাপ্রুভ করেছিলেন। তথ্যসূত্র হচ্ছে দা ডেইলি স্টার, 23 ফেব্রুয়ারি 2006, এবং সেই তথ্যসূত্রে আমরা এই তথ্যগুলো জানতে পারছি। সুতরাং আপনার এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনের দায়ভার অন্য কারোর উপরে দিয়ে লাভ নেই, এটা সব গভর্নমেন্টের উপরে এর দায় আসে। যেমন ধরেন বাংলাদেশ বিমান বাহিনীতে এই বিমান প্রথম আসে 1979 সালে, পরে F7BG ও সর্বশেষ 2013 সালে যুক্ত হয় F7BG-1, যেটিকে সবচেয়ে আধুনিক এবং শেষ উৎপাদিত সংস্করণ বলা হতো। কিন্তু এই যে দুর্ঘটনার জায়গাটি, এবং এই দুর্ঘটনার জায়গাটি সবাই প্রশ্ন করছেন একটা জায়গায়, যে আমাদের দুর্ঘটনা যেহেতু হয় বাংলাদেশে এতগুলো, গত কয়েক বছরে এতগুলো ইতিহাস আছে দুর্ঘটনার, তাহলে কেন ঢাকায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? সুতরাং এখন এই বিমানগুলো আমরা কতটা ব্যবহার করব, ব্যবহার না করলে ভবিষ্যতে কি হবে, সেটা আবার কখন আবার আন্তর্জাতিক বিভিন্ন ইকুয়েশন যুক্ত হয়ে যায়। এবার বিমান কিনতে হবে, কোন দেশ থেকে কিনতে হবে, সেখানে আবার কিছু কমিশন ব্যবসায়ী যুক্ত হয়ে যায়। নিশ্চয়ই সামনে এই ব্যাপারগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। মিডিয়াতে অনেকগুলো স্টোরি দেখলাম তৌকির সাগরকে নিয়ে, ওই যে পাইলট তৌকির সাগর, ওনার মৃত্যুটা নিয়ে অনেকে আফসোস করতেছে, বলতেছে যে উনি তো বাঁচতে পারতো। হ্যাঁ, উনি প্লেনটা ক্র্যাশ হওয়ার 10 সেকেন্ড আগে যদি সুইচটা টিপা যায় তাহলে তো বাইচা যায়। আমার যেটা মনে হয় উনি নার্ভাস হয়ে গেছিল। আর বাইচা থাকলে কি হইতো বলেন তো আমাকে? বাইচা থাকলে উনি সুস্থ থাকতো? পাগল হয়ে যাইতো তো। এই ছোট ছোট কমলমতি বাচ্চাদের মৃত্যুটা উনি মাইনা নিতে পারতো? মাইনা নিতে পারতো না। মানসিক রোগী হয়ে যাইতো, পাগল হয়ে যাইতো। এই জন্যই বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তা বইলা চুপচাপ পয়সা থাকা যাবে না। পিছনে কিন্তু ফনা ধরছে, ছবল মারতে পারে। এই 20 দাঁত ভাঙ্গা দিতে হবে। যদি ঠিক অবস্থা পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা দিলে শেখা দিলে আবার বাংলাদেশ সামনে টাকা দিলে ভালো ছিল। আসসালামু আলাইকুম। আজকে শোক দিবস ছিল, শোকটা পালন করতে দিল না। এর মধ্যে সরকার পতনের আন্দোলনে নাইমা গেল। প্রথম চাইল 3 জনের পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রী, ওই শিক্ষামন্ত্রী, আরেকজন কে যেন আছে। আরো অনেক দাবি দাওয়া নিয়ে মাইলস্টোনের সামনে ছাত্ররা রাস্তায় নাইমা গেল। কিন্তু কারো বুকে দেখছেন কালো কাপড়, কালো বেশ পরতে বা কালো পতাকা নিয়ে আসতে? কিচ্ছু না। কিন্তু আন্দোলন দাবি এমন একটা অবস্থা করছে, মনে হইতেছে বুঝছেন সরকার ইচ্ছা কইরা ওই প্লেনটাকে নিয়ে ওই স্কুলের উপরে ফালাই দিছে। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো মাইনা নিতে হবে না? এর মধ্যে তো গুজবের আর শেষ নাই, কত রকম গুজব। পাইলট তৌকির সাগরকে হত্যা করা হয়েছে এরকম গুজবও ছড়ানো হয়েছে। আসলে উনি প্লেনটা ঠিক ধ্বংস হওয়ার কয়েক সেকেন্ড আগে ওই সুইচটা টিপ দিছে, এবং উনি কিন্তু বাইরে হয়ে গেছে। প্যারাসুট পাওয়া গেছে, ওনাকে একটা রুমে পাওয়া গেছে। ওই রুমে কিভাবে ঢুকলো এটা একটা রহস্যজনক কথাবার্তা। এবং ওই রুমে নাকি তালা মারা ছিল 1.5 ঘন্টা যাবত। কেন তালা মারা ছিল আসলে এটা একটু রহস্য। এবং হাসপাতালে নেওয়ার পর ওইখানে ডাক্তার বলছে উনি ডেথ। দেখেন এই দুঃখের মধ্যে, এই হাহাকারের মধ্যে, এই কান্নার মধ্যে এখানে আবার সরকার পতনের জন্য একটা ষড়যন্ত্রে নাইমা পড়লো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা কতখানি রাজনীতির সাথে জড়িত আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। ওনারা কিন্তু রাজনীতির সাথে জড়িত না, কিন্তু তারা কিছু দাবি দাওয়া নিয়ে সামনে আসছে। এর মধ্যে গেছে আমাদের আসিফ নজরুল সাহেব।
ওনারা তো পায়া বসছে। এমনিতেই দেখেন ওনাকে কিন্তু অনেকেই দেখতে পারে না, ওনার কি দরকার ছিল ওইখানে যাওয়া? ওনাকে পায়া বৈশাখ চারিদিক থেকে স্লোগান আর স্লোগান, তারপরেও উনি সাহস কইরা পুলিশ আর্মির সহযোগিতায় তাদের সঙ্গে কথা বলছে এবং বলছে ঠিক আছে তোমাদের দাবি কি। তারা 6টা দাবি দিছে, এই 6টা দাবি মাইনা নিলাম, উনি বলছে ওইখানে। তারপরে ওনাকে ওইখানে অবরোধ করে রাখছে 7-8 ঘন্টা। মেইন ডোর দিয়ে বাইরে তো পারে নাই, তো পিছনে দরজা দিয়া বাইর করছে। আগে পিছনে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি। কি করবে? জান বাঁচানো তো ফরজ, কিন্তু দেশের গোয়েন্দা বিভাগ কোথায়? তারা কি বৈশা রয়েছে? না, তাদের গোয়েন্দা রিপোর্টে দেখা গেল যে এই ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ ঢুইকা গেছে। হ্যাঁ, ছাত্রলীগ ঢুইকা গেছে। একটা জায়গায় ব্যারিকেড দিয়ে আর্মিরা সবগুলো ধরছে, এই কিছু সংখ্যক, মনে করো 150-200, যে তোমাদের আইডেন্টি কার্ড দেখাও, না এখান থেকে যাইতে পারবে না। ভাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। তারপরে কিছু ধরছে, আইডেন্টি কার্ড নাই। এরা ছাত্রই না, শুধু কি মাইলস্টোন স্কুলের সামনে না না না, মেইন কলিজার মধ্যে হাত দিছে। তো ওইখানেও চলে আসছে সচিবালয়। দেখেন সচিবালয়ে আইসা তারা কিছু দাবি দাওয়া জানাইতেছে, আর্মি দাঁড়ায় রয়েছে, পুলিশ দাঁড়ায় রয়েছে, কোনো কিছু বলে নাই। কিন্তু হঠাৎ কইরা সবগুলা একসাথে দৌড়ে আইসা দরজা ভাঙ্গা ভিতরে ঢুইকা গেল এবং ঢুইকা যায় 2 থেকে 3 জন পুলিশকে তারা আঘাত করলো। এর মধ্যে একজন আর্মি ভাই গোপনাঙ্গে এমন ভাবে আঘাত করছে উনি স্পটই পড়ে গেছে। ওনার কি অবস্থা জানি না, আল্লাহ ওনাকে সেভ করুক। আর্মি ভাইরাই ওনাকে ধরাধরি করে নিয়ে যাইতেছিল দেখলাম। এখন আপনারাই বলেন আর্মি কি করা উচিত? গুলি চালানো উচিত না? না, গুলি চালায় নাই, লাঠি পিটা করছে, সাউন্ড গ্রেনেড মারছে, এতে 2-1 আহত হয়েছে, কিন্তু বাইক করে দিছে। এইভাবে সিচুয়েশনটাকে ট্যাকেল করছে। কিছু উপায় নাই ভাই, কারণ ওই গুলি চালাইলে আবার গোপালগঞ্জের ওই কথাটা উঠবে যে আর্মি কেন গুলি চালাইলো। কিন্তু ভাই গুলি না চালায় কি করবে? আপনি আমার মাইরা ফালাইবেন, আমার হাতে আর্মস, আপনি আমার মাইরা ফালাইবেন, আমি কিছুই বলুম না? এটা কি হয়? এটা হয় না। তারপরও আর্মি ভাইরা প্রচুর ধৈর্য দেখাইছে। দেখেন ওইখানে যায় স্লোগান দিতেছে সচিবালয়ের সামনে, একটা জায়গা গোল হইয়া ঘুরা সবাই স্লোগান দিতেছে কি, শেখ হাসিনা সরকার বারবার দরকার। এইটা কি আপনারা বুঝেন না ছাত্র ভাইরা? আমি মা বাবাদের বলবো, হ্যাঁ মা বাবা যারা আছেন, আপনাদের ছেলে যে এই আন্দোলনে গেল, কোথায় গেছে আপনারা বুঝেন? কত ডেঞ্জারাস জায়গা। ওরা হয়তো সৎ মনে গেছে, তাদের কিছু ন্যায্য দাবি দাওয়া আছে, কিন্তু ওর মধ্যে তো ছাত্রলীগ ঢুইকা যাইতেছে। এখন চিন্তা করেন ওইখানে ঢুইকা যদি কেউ একটা গুলি করে দেয় কোনো পুলিশের দিকে বা আর্মির দিকে, উল্টা গুলি আসবে না? তখন আপনার সন্তানটা বাঁচবে? বাঁচবে না তো। তাই যাইতে দিবেন না। এখানে অনেক ষড়যন্ত্র হইতেছে। তো কারণ কি জানেন? মানি ইজ বিগ পাওয়ার। টাকা যার কাছে আছে, এই দুনিয়াটা তো তার হাতে রে ভাই। টাকা যার হাতে আছে সেই তো ভাই সিকান্দার। হ্যাঁ, এই পৃথিবীর সিকান্দার সেই তো। টাকা মেইন জিনিস, ওদের হাতে প্রচুর টাকা আছে। আমাদের টাকা ভাই, আমাদের দেশের টাকা, আমাদের টাকা, আর আমাদের টাকা আমাদের পিছনেই তো খরচ করবে। ছাত্রদের মা বাবাদেরকে বলবো সাবধান করেন। দাবি দাওয়া যদি থাকে, হ্যাঁ দাবি দাওয়া প্রেস ক্লাবের সামনে যান। সরকার তো সবাই দাবি মাইনা নিতেছে, অনেকের দাবি মাইনা নিতেছে, আবার অনেকে দাবি চাইতে আইসা মাফও চাইয়া গেছে। কিন্তু হ্যাঁ মাফ চাইছে, আপনাদেরও মাফ চাইতে হবে। সিসি ফুটেজ আছে, সমস্ত রেকর্ড আছে। এই সচিবালয়ের ভিতরে গেট ভাঙ্গা ঢুকা কত বড় অপরাধ টের পাবেন, আজকে রাত থেকেই টের পাবেন। ছাত্র ভাই বোনেরা আপনারা সাবধান হন এবং মা বাবাদের বলবো আপনার সন্তানকে ঘরে ফিরান। কারণ কি জানেন? আপনার সন্তান বিপদে পড়তে যাচ্ছে। ওরা একটা আকাম কইরা যাবে, সেই বিপদটা আপনার সন্তানের উপরে আসবে ওই সিসি ফুটেজের কারণে। খুবই সাবধান। এখন তো জানেন সবাই হাতেই মোবাইল, সব ফুটেজ পাওয়া যায়। দেখেন না ওই যে মাইলস্টোনে একটা বাচ্চা ছেলে হাইটা যাইতেছে, ওর সমস্ত শরীর পুইরা গেছে, আরেক শালায় ওর পিছনে মোবাইল নিয়ে হাঁটতেছে আর দেখাইতেছে। আরে ভাই তুই আগে তারে বাঁচা, এইটুক বাচ্চারে তুই আগে তারে ধর। না, ধরে নাই। আরেক বাবাকে দেখলাম জানেন, বাচ্চা কোলে নিয়ে রাস্তায় গাড়ি থামাইতে চাইতেছে, তার বাচ্চা আহত হয়েছে, আগুনে পড়ছে। সারের বাচ্চার একটাও গাড়ি থামাইতেছে না, পারেন সবাই চলে যাইতেছে, লোকটা চিৎকার করতেছে। এরকম দৃশ্য দেখছি। ভাই একটু মানবিক হন আর বুঝার চেষ্টা করেন। দেশের আলামত ভালো না। উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল, নানান দিক থেকে নানান সন্দেহ সংশয়। এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দায় পড়েছে। সরকারের দুর্বলতা, মিসম্যানেজমেন্ট স্পষ্ট হয়েছে। সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে, যার ফলে ডক্টর ইউনূস সরকার, প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 4টি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করছেন। এই বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তোলপাড়, নানান প্রশ্ন উঠছে। গণমাধ্যমের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে 4 রাজনৈতিক দলের বৈঠক। দর্শক, এই বৈঠক কেন? সাধারণত সরকার বেকায়দায় পড়লে, যেহেতু সরকারের আলাদা কোনো দল নেই, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনে এই সরকারের শক্তি, এজন্য বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তাদেরকে ডাকে, তাদের হেল্প চায়।
এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে, নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে 4 রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি, একদম বেসিক 4টা দলকে। এই 4টা দল সিলেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। হোয়াট এভার, প্রথম কথা হচ্ছে সরকার যে বেকায়দায় তাতে কোনো সন্দেহ নেই। কি বেকায়দায় দেখেন, সরকার নিজেদের মধ্যেই কিছু উদ্ভট কাজ নিজেরা করেছে। যেমন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে, চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে। থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।